শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে। চলো আমরা আমাদের যে ক্লাসটা করছিলাম অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, তার অনেকটা এগিয়ে ফেলেছি। অর্ধেকটা পথ আমরা প্রায় হেঁটে ফেলেছি, আর অর্ধেকটা যাত্রা অর্থাৎ আমাদের 5 নম্বরের মধ্যে 2 বা 3 আমাদের হয়ে গেছে, তাই তো? এই পরের 3 বা 2 এর জন্য আমাদের তাহলে লড়াইটা চলবে এবার, ঠিক আছে? এবং এই পরের যে 2 বা 3 বললাম তার মাঝখান থেকে ম্যাক্সিমাম 3 নম্বর এবং মিনিমাম 2 নম্বর এই টপিক থেকে আমাদের আসে, সেটা হচ্ছে ওজোন স্তর। তাহলে এই ওজোন স্তরকে যদি কেউ পড়ে যায় তাহলে 5 এর মধ্যে সে ম্যাক্সিমাম 3 নিয়ে আসতে পারে, ঠিক আছে? তোমরা বিভিন্ন সালের পরীক্ষা যখন আমরা নিজেরাও করাবো, আমরা করাবো প্রত্যেকে দেখতে পাবে, তখন আমি তোমাদেরকে ধরে ধরে দেখাবো যে কোথা থেকে কত নম্বর আসছে, ঠিক আছে? এবং আমার উপর এতটুকু বিশ্বাস রাখো, নিজের উপর যদি নাও থাকে তাও চলবে, কিন্তু স্যারের উপর এতটুকু বিশ্বাস রাখবে, দেখবে পার পেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে বললাম 2 বা 3 নম্বরের আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, তাহলে এটাকে ভালো করে জানো। তো চলো একদম গ্রাউন্ড থেকে শুরু করি যে ওজোন স্তরটা কি, ঠিক আছে? কেন ইউরোপীয় নামকরণ কেন হলো তো দেখা যায়। তো ওজোন স্তর কি না, এই যে পৃথিবী আমরা এঁকেছিলাম, আজকে একটু বড় করে এঁকেছি, কারণ আমাদের 6টা স্তরের দরকার নেই, আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারটা দরকার। ট্রপোস্ফিয়ার আমাদের কমপ্লিট, 0 থেকে 20 কিলোমিটার ম্যাক্সিমাম। এই 20 থেকে 50 কিলোমিটার স্তর, যে এই দূরত্ব পর্যন্ত যে স্তরটা, সেটার নাম কি ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার। প্রত্যেকের মনে রেখেছে এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অর্থাৎ এই যে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা রয়েছে, এই জায়গাটায় একটা স্তর আলাদাভাবে দেখতে পাওয়া যায়। এখানে একটা গ্যাস প্রচুর পরিমাণে থাকে, সেটাকে বলা হয় ওজোন গ্যাস, এবং যার সংকেত হচ্ছে O3। তাহলে এখানে প্রচুর পরিমাণে কোন গ্যাস রয়েছে? ওজোন গ্যাস রয়েছে, অর্থাৎ O3 রয়েছে। এই জন্য এই স্তরের নাম ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কাকে বলে না, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরে শুধুমাত্র ওজোন গ্যাস ব্যাগেটে O3 দেখতে পাওয়া যায়, সেই স্তরকে কি বলা হচ্ছে? ওজোন স্তর। তাহলে প্রত্যেকের সঙ্গে বোঝা গেছে? বাহ। আচ্ছা, তাহলে এই যে ওজোন স্তর O3 রয়েছে, তাহলে সেই O3টা কে আসলে? একটু একে নিয়ে আলোচনা করা যাক, অর্থাৎ ওজোন গ্যাস কি। তাহলে ওজোন গ্যাস এর আমরা দেখলাম সংকেত হচ্ছে, প্রত্যেকে এখন মুখস্থ হয়ে গেছে, সংকেত হচ্ছে O3। তাহলে O3 মানে কি? 3টে O দিয়ে আছে, যেমন অক্সিজেন পরমাণু থাকলে শুধু O থাকে, আর এটা যদি দুটো হয়ে যায় তাহলে আমরা সেটাকে আমাদের প্রাণবায়ু অক্সিজেন O2 বলি, আর এটা যদি 3টে হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি O3। তাহলে এই O3টা আসলে অক্সিজেনেরই একটা মলিকিউল, আর কিছুই নয়, তাই না? অক্সিজেনেরই একটা অণু হচ্ছে, তাই তো? এটা অক্সিজেনের একটা অণু, যার পারমাণবিকতা কত? এর পারমাণবিকতা এটা 3। আমরা একটু কষ্ট করে জেনে রাখবো, কারণ তোমরা আমার কাছে পড়ছো এবং আমার কাছে পড়লে 100 পড়ার একটা স্ট্র্যাটেজি আমরা তৈরি করছি, তাই না? তাহলে আমাদেরকে একটু বইয়ের বাইরেও এক্সট্রা জানতে হবে, যেটা অন্য কেউ জানে না সেটা তোমরা জানবে, তাই তো? তাহলে এর পারমাণবিকতা অর্থাৎ ওজোন গ্যাস সম্পর্কে একটু আমরা জানবো। এর ওজোন গ্যাসের পারমাণবিকতা হচ্ছে 3। পারমাণবিকতা কি না, যতগুলো পরমাণু দ্বারা গঠিত সেটাই হচ্ছে পারমাণবিকতা। সংক্ষেপে এটাই মনে রাখবে। তাহলে কটা পরমাণু রয়েছে? 3টে, তাহলে পারমাণবিকতা 3। যদি O2 থাকতো তাহলে এর পারমাণবিকতা কত হতো? 2, কারণ দুটো রয়েছে, তাই তো? তাহলে যতগুলো পরমাণু পারমাণবিকতা তত। বাহ। আচ্ছা, এই O3 এই যে গ্যাসটা রয়েছে, সেই গ্যাস দেখতে কিরকম, ঠিক আছে? তাহলে এর বর্ণ নীলাভ, অর্থাৎ হালকা নীল রঙের, ঠিক আছে? এর কিরকম দেখতে বললাম? হালকা নীল রঙের। তাহলে এটা অনেকটা ওই কেরোসিন, দেখেছো প্রত্যেকে কেরোসিন, সেই কেরোসিনের মতো কালার। আর এর একটা গন্ধ রয়েছে খুব বাজে, আষ্টে গন্ধযুক্ত। তাহলে এটাকে মনে রাখবে, এর গন্ধ হচ্ছে আষ্টে, অর্থাৎ মাছের মতো, মাছের যে আঁশ, সেই আষ্টে গন্ধযুক্ত এই গ্যাসটি। তাহলে এই একটু ডিটেলস আলাদা করে একটু জেনে রাখবো আমরা। ওজোন স্তর সম্পর্কে আমরা জানলাম একটু একটু। এরপর আমরা জানবো যে ওজোন স্তরটা সৃষ্টি কিভাবে হলো, অর্থাৎ সৃষ্টিকর্তা কিভাবে এটাকে সৃষ্টি করেছেন, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ আমরা ঠিক কোথা থেকে কোথায় আমরা আলোচনা করছি, অর্থাৎ সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি করেছেন সেটাই দেখবো। তাহলে এই যে O3টা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা এইখানে প্রথম থেকে O3 ছিল না বায়ুমণ্ডলে। এইখানে আসলে এক সময় অক্সিজেন গ্যাস বেশি পরিমাণে ছিল। অক্সিজেন মানে আমাদের প্রাণবায়ু অক্সিজেন, অর্থাৎ O2। এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকতো, O2। এবং প্রত্যেকে তোমরা জানো যে এই যে O2, সেটা আসলে একটা সমযোজী দ্বিবন্ধন দ্বারা। যারা জানো না তার কোনো চাপের দরকার নেই, কারণ আমরা আমাদের একদম শেষ অধ্যায়ে এটা আলোচনা করবো, ঠিক আছে? অক্সিজেন
অক্সিজেনের যেহেতু যোজ্যতা 2, তাহলে এর দুটো বন্ধন এইভাবে দুটো করে হাত দুজন মিলে মিলিয়ে O2 তৈরি হয়। অর্থাৎ O2 একটা ডাম্বেল শেপের, এখানে একটা O, এখানে একটা O, দুটো হাত দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, ঠিক এই ছবির মতো, ডাম্বেলের মতো। কারো যদি জিম যাওয়ার শখ থাকে একটু করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে যুক্ত, অর্থাৎ এখানে সবসময় আগে কি থাকতো, O2, অর্থাৎ প্রচুর পরিমাণে O2 রয়েছে, যারা আসলে রয়েছে এইভাবে। ঠিক আছে, এখন এই যে সূর্য ছিল আমাদের, সূর্যটাকে এইদিকে আঁকছি, এই সূর্য থেকে যে রশ্মিগুলো আসছিল, তো সেই রশ্মির মধ্যে সব থেকে ক্ষতিকারক যেটা, সেটা হচ্ছে ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি। এই রশ্মিটা আমরা দেখেছিলাম আয়োনোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে এতটা ধ্বংসলীলা চালিয়েছে যে অণু পরমাণুকে আয়নে পরিণত করে দিয়েছে, একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, শক্তি প্রচন্ড। কিন্তু এর শক্তি ওই দিকে বেশি থাকলেও এই যেহেতু এইদিকে নিচে নেমে আসছে, তাহলে এর কি হচ্ছে, শক্তি ধীরে ধীরে কমতে কমতে আসছে, তাই না? আমরা জানি সানি দেওয়াল, অর্থাৎ আমাদের সিনেমার হিরো, বা আমার প্রত্যেকে তোমরা সিআইডি দেখো, সিআইডি তে যে দায়া থাকে, দায়া যে বারবার লাথি মেরে দরজা ভেঙে দেয়। তো এখন দরজা যদি হাজারদুয়ারিতে টাকা যদি নিয়ে আসা হয়, আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে, প্রত্যেকে শুনেছো নওয়াব সিরাজউদ্দৌলার বাসস্থান, তাহলে সেই হাজারদুয়ারিতে যদি এখন দয়াকে বলা হয় যে দয়া দরজা ভাঙো, তাহলে একটা ভাঙবে, দুটো ভাঙবে, তিনটে ভাঙবে, চারটে ভাঙবে, এইভাবে আস্তে আস্তে শক্তি তো কমবে একটা সময়, হাজারটা তো ভাঙতে পারবে না আশা করছি। ঠিক আছে, তো ঠিক সেরকমই এই আল্ট্রাভায়োলেট রশ্মি প্রত্যেকটা অনুপরমাণুকে ভাঙতে ভাঙতে আসার সময় তার শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে এলেও যখন সে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে আসছে, তখন তার শক্তি অনেকটা কমে গেছে, সে আর অনুপরমাণুকে ভাঙতে পারবে না পৃথক পৃথক ভাবে। কিন্তু এই যে জোটটা রয়েছে, সেই জোটকে ভাঙার ক্ষমতা তার এখনো রয়েছে। অর্থাৎ সূর্য থেকে এই যে রশ্মিগুলো আসছিল, তারা কি করবে, এই অক্সিজেন, অর্থাৎ যেটা আমাদের O2, যেটা আসলে এইভাবে ছিল, এই আল্ট্রাভায়োলেট রশ্মি এসে কি করলে এটাকে ভেঙে দেবে। যেহেতু O2 এর উপর আল্ট্রাভায়োলেট রশ্মি এসে পড়লো, তাহলে এই O আর O কি হয়ে যাবে, ভাঙলে কি হয়, এরা কি কাছাকাছি পড়ে থাকবে? আর যদি আমি এখানে একটা হাতুড়িতে ভাঙি, এরা দূরে দূরে চলে যাবে, তাই তো? তাহলে ঠিক একই ঘটনা, অর্থাৎ আমরা এইভাবে লিখবো, এটা আমরা জাস্ট এইকে বোঝালাম। আমরা খাতায় এটাকে ভাবে লিখবো, O2, তার উপর ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে এসে পড়লো। ঠিক আছে, এটা কি হয়ে গেল, O প্লাস O, অর্থাৎ দুটো ওতে ভেঙে পড়ে গেল। এরপর আমরা প্রত্যেকে জানি যে এই জায়মান অক্সিজেন বা একটা অক্সিজেন পরমাণু কখনো থাকতে পারে না। প্রত্যেকে জানো নিশ্চয়ই যে ও সর্বদাই O2 হয়ে যায়, দুজন থাকে, ও একা থাকতেই পারে না। ঠিক আছে, তোমাদের মতো একা ঘুমাতে পারে না ভয়ে। আচ্ছা, তো এ এখন কারোর সাথে যুক্ত হওয়ার জন্য ছটফট করছে। তাহলে তুমি বলবে স্যার স্যার আবার যদি ও নিজের সাথে যুক্ত হয়ে O2 করে দেয় তো ভালো কথা, তাই তো? কিন্তু এটার পার্সেন্টেজ খুব কম। ঠিক আছে, 100টার মধ্যে 99% এটা হয় না। কারণ কি, কারণ এরা দূরে দূরে চলে গেছে। ঠিক আছে, যেহেতু দূরে দূরে চলে গেছে, তাহলে এদের মধ্যে আর আকর্ষণ বা ওরা আবার মিলিত হওয়ার চান্সটা খুব কমে যায়। কিন্তু এবার ভালো করে খেয়াল করো যে এইখানে তো শুধু O2 রয়েছে, তাই না? তাহলে এক থেকে যদি ও ভাঙে, তাহলে এর আশেপাশে কে রয়েছে, এর আশেপাশে তো O2 রয়েছে, এরও আশেপাশে তো O2 রয়েছে, তাহলে এ O2 সাথে যুক্ত হয়ে যাবে, এ O2 সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী ধাপে আমাদের যে বিক্রিয়াটা ঘটে, সেই বিক্রিয়াটা এরকম, এই দুটো যে ও লিখেছি তাদের মধ্যে যে কোনো একজন ও ওর পার্শ্ববর্তী O2 সাথে যুক্ত হয়ে যায় অনুঘটকের উপস্থিতিতে, যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করছে, O3। ঠিক আছে, তো এইভাবে O2 প্রথমে O তে ভেঙে যায় অক্সিজেন পরমাণুতে, তারপর আবার পরস্পর যুক্ত হয়ে O3 উৎপন্ন করে দিচ্ছে। তাহলে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে কিভাবে অক্সিজেন O3 অর্থাৎ ওজোন গ্যাসে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ওজোন স্তরের ধ্বংস। আমরা ওজোন স্তর কি দেখলাম, ওজোন স্তরের সৃষ্টি দেখলাম, এরপর ধ্বংস করে দিই, তাহলে ঝামেলাটা মিটে যায়, তাই তো? তাহলে ওজোন স্তরকে ধ্বংস করি। দেখো, প্রকৃতি এবং সূর্য অনেক রকম ভাবে খাটাখাটনির পরে এই ওজোন স্তরটাকে তৈরি করেছিল, তাই? এবং আমরা অর্থাৎ মানুষ খুব সহজেই এই ওজোন স্তরটাকে ধ্বংস করে ফেলে। তাহলে আগে দেখে নিই যে ওজোন স্তর ধ্বংস কার কার বা কোন কোন গ্যাসের জন্য হয়। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, এই নামগুলো মনে রাখতে হবে। তো ওজোন স্তর ধ্বংসে সাহায্য করে প্রধান যে গ্যাসটা বা ধ্বংস করতে প্রধান যে গ্যাসটা দায়ী, সেটা হচ্ছে CFC। প্রত্যেকের নাম শুনেছো, CFC, বা এটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। কি বললাম, ফ্লোরো বা ফ্লুরো, দুটোই। ঠিক আছে, ফ্লুরো দেওয়া যেতে পারতো, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, এইভাবে দেওয়া হয় নামটাকে। আচ্ছা, এই ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ধ্বংসের প্রধান হাতিয়ার বা ওজোন স্তর
ধ্বংসের প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও নাইট্রোজেনের যে কোনো অক্সিজেন অর্থাৎ যে কোনো একটা কম্পাউন্ড যেখানে এন আর ও একসাথে আছে, পৃথক পৃথক ভাবে থাকলে হবে না, যদি এন আর ও একসাথে থাকে, যেমন যেমন হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড, ধরো NO বা NO2, বা এমন কোনো যৌগ যেখানে NO2, এটা যেখানে NO3 রয়েছে, এমন কোনো একটা যৌগ, ঠিক আছে, তো ইত্যাদি এই ধরনের যৌগ যদি থাকে যেখানে এন আর ও একসাথে রয়েছে, সেই যৌগটা ভাই আমাদের ওজোন স্তর ধ্বংস করে। ঠিক আছে, এছাড়াও আরো দুটো নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যালোন 1211 এবং হ্যালোন 1301। তাহলে এই চারটে নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবার তুমি বলবে যে স্যার এগুলো যেহেতু ক্ষতি করছে তাহলে এদেরকে ব্যবহার কেন করছি বা কোথায় কোথায় ব্যবহার করছি, তাই তো একটু আমরা আমাদের জেনারেল নলেজের জন্য জেনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এই যে সিএফসি যেটা আমাদের ওজোন স্তর ধ্বংস সব থেকে মুখ্য ভূমিকা পালন করছে, সেটা আমরা ব্যবহার করে থাকি ফ্রিজ এবং এসিতে। প্রত্যেকের বাড়িতে ফ্রিজ রয়েছে, এসি না থাকলেও, তাহলে ফ্রিজ এসিতে যে ঠান্ডা যে বাতাসটা বয়ে আসছে, সেই ঠান্ডা হচ্ছে এই গ্যাসটার জন্য, সিএফসির জন্য। ঠিক আছে, এই নাইট্রোজেন অক্সাইডটা বিভিন্ন যানবাহন থেকে নির্গত হতে পারে, বা কখনো কখনো বিদ্যুৎ স্ফুলিঙ্গ, অর্থাৎ যখন আমাদের বিদ্যুৎ চমকায়, যখন কি হচ্ছে লাইটনিং হচ্ছে, কারেন্ট যখন চমকাচ্ছে, বিদ্যুৎ যখন চমকাচ্ছে আকাশে, তখন বাতাসের মধ্যে যে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত থাকে, তারা পরস্পর যুক্ত হয়ে NO উৎপন্ন করে দেয়, 2N উৎপন্ন করে দেয়। তাই সেই NO কিন্তু এই ওজোন স্তর ধ্বংস করে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে যে প্রাকৃতিক ভাবে কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করে, তাই একটাই গ্যাস, প্রাকৃতিক ভাবে একটাই গ্যাস যেটা ওজোন স্তরকে ধ্বংস করে, সেটা হচ্ছে NO। এবং এটা এরোপ্লেন থেকেও নির্গত হয়, অর্থাৎ উড়োজাহাজ বা এরোপ্লেন থেকেও নির্গত হয়। তাহলে এটা প্রাকৃতিক ভাবেও হচ্ছে, আবার এরোপ্লেন বা রকেট থেকেও এই ধোঁয়াটা নির্গত হওয়ার জন্য আমাদের ওজোন স্তর ধ্বংস হচ্ছে। আর এদের গল্প কি, হ্যালোন 1211, হ্যালোন 1301 না, এরা আমাদের ঝালাই কাজে ব্যবহার হয়। কোথায় বললাম? ঝালাই কাজে। প্রত্যেকে বাড়িতে কাজ করেছো, বা ঝালাইয়ের মিস্ত্রি এসছে, ওই যে সাইকেলের রড ঝালাই দেওয়া বা গ্রিল ঝালাই দেওয়া, তো ওই যে ঝালাইয়ের যে একটা গ্যাস থাকে, তাই তো, ওখানে অক্সিঅ্যাসিটিলিন শিখা থাকে, সেই অক্সিঅ্যাসিটিলিন শিখার সাথে এই গ্যাসগুলো বেশি পরিমাণে মেশানো থাকে, যারা উপরে গিয়ে কি করছে, ওজোন স্তরকে ধ্বংস করছে। ঠিক আছে, এবার এরা ধ্বংস করছে, তো এদের মধ্যে আমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে সিএফসি, কিভাবে ধ্বংস করে, তো সেটাকে নিয়েই আমরা আলোচনা করব। তো এই সিএফসি বা ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, বা পরীক্ষায় প্রশ্নটা আবার এইভাবেই আসতে পারে যে ওজোন স্তর ধ্বংসে ক্লোরিনের ভূমিকা দিত, তো ক্লোরিনের ভূমিকা বলুক বা সিএফসি এর ভূমিকা বলুক, উত্তর একই হবে আমাদের। ঠিক আছে, তাহলে কিভাবে ধ্বংস করে, তাহলে আগে দেখা যাক যে সিএফসিটা কি, আমাদের যে মেন ভিলেন, সেই ভিলেনটা দেখতে কিরকম। তাহলে এই যে ভিলেনটা খুব সুন্দর লাগছে দেখতে, এখন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এর যদি ঘোমটা ওঠানো যায় তাহলে এর ভয়ানক চেহারা দেখো। এটা আসলে দেখতে এইরকম, মাঝখানে থাকে কার্বন, ঠিক আছে, তার এক পাশে থাকে ফ্লোরিন এবং 3 পাশে থাকে ক্লোরিন, অর্থাৎ এটার আসল সংকেত এইরকম CFCl3, অর্থাৎ টেট্রাক্লোরোফ্লোরোকার্বন। কি বললাম? টেট্রাক্লোরোফ্লোরোকার্বন। এই জন্য একে সিএফসি এইভাবে নামকরণ করা হয়, কিন্তু সিএফসি এই দিক থেকে নয়। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখতে বাস্তবে এরকম। ঠিক আছে, দেখো কার্বনের চারদিকে 4টে হাত রয়েছে, 4 কোণায় 4টে মলিকিউলস রয়েছে, 3টে ক্লোরিন, 1টা ফ্লোরিন। আচ্ছা, এই যে তুমি এখন বাড়িতে গিয়ে এসি দরজাটা খুললে, সেখানে প্রায় কোটি 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 সিএফসি বেরিয়ে এলো। তার মধ্যে যে কোনো একটা সিএফসি কে কল্পনা করো, সেই একটা সিএফসি উপরের দিকে উঠতে 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 এক সময় আমাদের ওজোন স্তরে গিয়ে পৌঁছাবে, তাই তো। তো সেই যখন ওজোন স্তরে গিয়ে পৌঁছালো, অর্থাৎ এইটাই ধরো এখন ওজোন স্তরে গিয়ে পৌঁছালো, তাহলে এখন আমাদের কোথায় রয়েছে? ওজোন স্তরের মধ্যে রয়েছে। তাহলে ওজোন স্তর থেকে কোন রশ্মি আসছিল আমরা একটু আগে বললাম, ওজোন স্তরের মধ্যে একটা আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি আসছিল। সেই অতিবেগুনি রশ্মি যদি এর উপরে এসে পড়ে, তাহলে কি হচ্ছে? এই ক্লোরিনকে ভেঙে দিল, অর্থাৎ দূরে ছিটকে ফেলে দিল। তাহলে বিক্রিয়াটা আমাদের এরকম হলো যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFCl3 এর মধ্যে আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে যদি এসে পড়ে, তাহলে এখান থেকে দেখে একটা ক্লোরিন ছিটকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি কি পড়ে থাকলো? CFCl3
Cl2 হয়ে গেল, তার সাথে একটা ক্লোরিন মুক্ত হয়ে গেল। এই যে মুক্ত ক্লোরিনটা তার মাথায় স্টার মেরে রাখলাম, কেন? তার কারণ এটা সক্রিয়, এও একা থাকতে পারে না অক্সিজেনের মতোই। কখনো Cl লিখেছো, সবসময় Cl2 দিয়ে দাও না, তার কারণে একা থাকতেই পারে না, তাহলে এ অন্য কারোর সাথে যুক্ত হওয়ার জন্য ছটফট করবে। ঠিক আছে, তো আমরা একে দেখবো পরবর্তীকালে। তো আপাতত এটাকে স্টার মেরে রাখলাম। স্টারের মানে কি বললাম? মানে হচ্ছে এটা সক্রিয়, অর্থাৎ বিক্রিয়া করবে। ঠিক আছে, আচ্ছা, এ ধরো বেরিয়ে গেল, এখনো তো দুটো ক্লোরিন রয়েছে, তাই না? একটা আলট্রা ভায়োলেট রশ্মি এসে তো আবার এর উপরেও পড়তে পারে, তাহলে এটাও বেরিয়ে যেতে পারে। তাহলে এর পরের যে বিক্রিয়াটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, CFCl2 যেটা ছিল, ঠিক আছে, সেইখানে আবার একটা আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি বা ইউভি রে এসে কি করছে, আরেকটা ক্লোরিনকে বের করে দিল। তাহলে কি পড়ে থাকবে? CFCl, এবং তার সাথে আরেকটা ক্লোরিন বেরিয়ে যেতে পারে, যেটাও স্টার মেরে রেখেছি, মানে এটা হচ্ছে আমাদের সক্রিয়। ঠিক আছে, তুমি বলবে স্যার তাহলে এটাও চলে গেল, তাহলে এখন আর একটা পড়ে থাকলে এটাকেও বের করে দেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না, তার কারণ হচ্ছে এবার বন্ডটা অনেক স্ট্রং রেখে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এই দুটো বিক্রিয়া লিখতে হয়। তাহলে এই হলো আমাদের প্রথম দুটো ধাপ বা দুটো বিক্রিয়া। এবার এই যে ক্লোরিন গুলো উৎপন্ন হলো, এই ক্লোরিন গুলো গিয়ে আমাদের ওজোন স্তরকে ধ্বংস করবে। তো কিভাবে ধ্বংস করে একটু দেখে নেওয়া যাক। দুটো বিক্রিয়া রয়েছে, একটু সাথে থাকো। তাহলে এই ক্লোরিন দুজনের মধ্যে যে কোনো একজনকে কল্পনা করো, ঠিক আছে, এই দুজনের মধ্যে যে কোনো একজন, এরা যেহেতু স্টার মেরে রেখেছি, অর্থাৎ বিক্রিয়া করার জন্য ছটফট করছে, তাহলে বিক্রিয়া করতে হবে কার কাছে যাবে? আশেপাশে কোন গ্যাস রয়েছে? এখন এখন তো আশেপাশে ওজোন গ্যাস রয়েছে, কে রয়েছে? O3, তাই তো? তাহলে এখন আশেপাশে রয়েছে O3। তাহলে এই O3 এর কাছে গিয়ে বলছে দাদা আমি একা ঘুমাতে পারছি না, ঠিক আছে, তো কাউকে একজন লাগবে। এবার O3 দিকে একটু ভালো করে ভাববো যে এই O3 কিভাবে তৈরি হয়েছিল। এই O3 তে আমাদের আসলে ছিল O2, তার সাথে ও জোর করে ধরে রেখেছে, কারণ ও একা থাকতে পারে না, তাই তো? কিন্তু O2 তে একা থাকতে পারে, তাহলে এই O2 তে একে নিতে চাইছে না। যদি একটু গল্পের আকারে আমরা ভাবি গল্পটাকে, তাই তো, যে এই O2 তে একে চাইছিল না, এ জোর করে একে ধরে রেখেছিল। তাহলে এখন এই ক্লোরিন গেছে O3 এর কাছে, অর্থাৎ এর কাছে, যে ভাই আমি আগে ঘুমাতে পারছি না। তাহলে এই O2 তো বলবে আচ্ছা তুমি তাহলে একে নিয়ে চলে যাও, ঠিক আছে, আমি O2 হয়ে যাই। তাহলে একদম ওই বিক্রিয়াটাই ঘটে, অর্থাৎ কি ঘটনাটা ঘটছে না, O3 টা O2 হয়ে গেল আবার, এবং Cl আর O পরস্পর যুক্ত হয়ে গেল। তাহলে ক্লোরিন অর্থাৎ সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন পরমাণু এবং তার সাথে ক্লোরিন মনোঅক্সাইড, কি বললাম? ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করলেন। ঠিক আছে, ClO উৎপন্ন করলো। তাহলে একটু আগে যে কত খাটাখাটনির পর সূর্যরশ্মি O2 কে O3 করেছিল, এই ক্লোরিন ডাটা গিয়ে ওকে O3 কে আবার O2 করে দিল। তাহলে ওজোন স্তর ক্ষয় হলো একটু হলেও, তাই তো, একটা পরমাণু ক্ষয় হয়ে গেল। আচ্ছা, এবার এই যে CO টা উৎপন্ন হচ্ছে, এটাও দুর্ভাগ্যক্রমে সক্রিয়। কেন সক্রিয়? এও ছটফট করছে কারোর সাথে থাকার জন্য। তাহলে এই ClO কে ভালো করে দেখতে হবে আমাদেরকে। এইখানে আমি লিখছি, প্রত্যেকটা তাকাও। এই যে ClO, এখানে ক্লোরিন রয়েছে আর অক্সিজেন রয়েছে। একটু ভেবে আমাকে জানাও তো যে ক্লোরিনের যোজ্যতা কত হয়? না, ক্লোরিনের যোজ্যতা হয় 1 আর অক্সিজেনের যোজ্যতা হয় 2। তাহলে দেখো ক্লোরিন যোজ্যতা 1, ও পেয়ে গেছে একটা অক্সিজেন, ভালো কথা, ও খুশি। কিন্তু অক্সিজেনের তো যোজ্যতা 2 দরকার, তাই না? যেমন H2O হয়, অর্থাৎ একটা অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন দরকার হয়, কারণ হাইড্রোজেন যোজ্যতা 1। তাহলে সবাই যোজ্যতা অনুযায়ী বিক্রিয়া করে, তাই তো? তাহলে অক্সিজেনের দুটো যোজ্যতা দরকার ছিল, কিন্তু পেয়েছে একটা। তাহলে অক্সিজেন তো এখন অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে যে না আমার খিদে মিটেনি, কিন্তু ক্লোরিনের খিদে মিটে গেছে। আমরা এভাবে ভাবতে পারি, এভাবে ঘটনাটা ঘটে না মোটেও। আচ্ছা, তো এই ক্লোরিন মনোঅক্সাইড আবার যাবে তো যাবে কার কাছে? আশেপাশে তো শুধু O3 রয়েছে, ওজোন গ্যাস। তোর কাছে গিয়ে বলছে দাদা আমি পারছি না একা থাকতে। তাহলে এখন দেখো গল্পটা এরকম হয়ে গেল, এই যে অক্সিজেন আর এই O3 তে কি হয়েছে? O2 আর O। তাহলে এই O আর এই O দুটো চাচাই তো ভাই, ঠিক আছে, এরা আবার পরস্পর যুক্ত হয়ে যাবে, এবং O3 থেকে দেখো একটা O2 পুরো থাকবে। এখান থেকে একটা O এর সাথে যুক্ত হয়ে গিয়ে আবার একটা O2 পুরো দিল, আর ক্লোরিন ডাটা আগের মতোই ফ্রি হয়ে গেল, অর্থাৎ যেমন ছিল তেমনি পড়ে থেকে গেল। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? আলটিমেটলি 2O2, তার সাথে আবার দেখো ক্লোরিন মুক্ত হয়ে গেল। তাহলে যে ক্লোরিন একটু আগে বিক্রিয়া শুরু করেছিল দুটো O3 কে ধ্বংস করার পর, আবার সে মুক্ত হয়ে গেল, অর্থাৎ জেল থেকে বেরিয়ে গেল। এবারে তো গিয়ে আবার মারবে, অর্থাৎ এই বিক্রিয়াটা এখান থেকে গিয়ে আবার আবার O3 করবে, আবার এই ঘটনাটা ঘটবে, আবার ClO3 কে ধ্বংস করবে, আবার মুক্ত হবে। এই ঘটনাটা তাহলে এরপর চক্রাকারে চলতে থাকবে।
তাহলে একটা সিএফসি তে 3টে ক্লোরিন পরমাণু থাকে, আর একটা ক্লোরিন এইভাবে গিয়ে কোটি কোটি প্রায় ওজন অণুকে বা পরমাণুকে ভেঙে দিতে পারে, ওজন অণুকে। ঠিক আছে, তাহলে তুমি ভাবতেই পারছো এখন যে ওইখানে কি হারে ধ্বংসলীলা চলছে ওজন স্তরে, তাই তো? এই হচ্ছে আমাদের বিক্রিয়া, এবং এই পরীক্ষায় এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওজন স্তরের সৃষ্টি এবং ধ্বংস প্রত্যেকে একটু ভালো করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ওজন স্তরটাকে নিয়ে আমরা এত মাতামাতি করছি যে ওজন স্তর ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু ক্ষয় হলে আমাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কি দরকার ওই ওজন স্তরকে রক্ষা করা? তাহলে আগে জেনে নিই যে ওজন স্তর আমাদের কি কি উপকার করে, তাই তো? তাহলে ক্ষয় হয়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে কি হবে সেটা আমরা জানতে পারবো। ওজন স্তরটা আমাদের কি কাজে লাগে? না, এই একটা কাজই করে, সেটা হচ্ছে ওই যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, ক্ষতিকারক অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি আসছিল, সেটাকে এ শোষণ করে নেয়। কারণ অতিবেগুনি রশ্মি আস্তে 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 আয়নোস্ফিয়ারে সেই ধ্বংসলীলা, তারপর আস্তে 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 শেষমেশ এই ওজন স্তরে এসে এই অক্সিজেনকে ভাঙার পরে শক্তি শেষ হয়ে যায়। তাহলে আর ওই ওজন স্তরকে ভেদ করে পৃথিবীতে আসতে পারে না, এর ফলে আমরা বেঁচে যাই। ঠিক আছে, যেহেতু এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে এই ওজন স্তর আমাদেরকে বাঁচাচ্ছে, তার জন্য এই ওজন স্তরকে পৃথিবীর রক্ষাকর্তা বলা হয়। পৃথিবীর রক্ষাকর্তা বলে হয় বা বলে। ঠিক আছে, তাহলে কোন স্তরকে পৃথিবীর রক্ষাকর্তা বলছি আমরা? ওজন স্তরকে। আর ওজন স্তর কোন স্তরে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। প্রত্যেক ক্লিয়ার হয়েছে? বাহ, আচ্ছা। একে ওই ওজন স্তরকে আবার পৃথিবীর ছাতাও বলা হয়, ছাতা, আমব্রেলা, তাই তো? যে আমব্রেলা নিয়ে বানান নিয়ে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, তা আশা করছি তোমরা প্রত্যেকে আমব্রেলা বানান জানো, ঠিক আছে, বা মুখস্থ করে নিও, কারণ তোমাদেরকে যদি হঠাৎ করে ধরে ফেলে তো এইগুলো যেন বলতে পারা যায়, কিন্তু তোমাদেরও আমব্রেলা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদেরকে জানতে হবে ওজন স্তর ধ্বংসের প্রভাব, অর্থাৎ এই যে ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের জন্য কৃত্রিম উপায়ে, মানুষের জন্যই, তো এটা ধ্বংস হলে আমাদের কি কি ক্ষতি হবে? তো ক্ষতি তো একটাই, ভালো করে যদি ভাবো, সেই অতিবেগুনি রশ্মিটা তাহলে এবার পৃথিবীতে ঢুকে পড়বে। ঢুকে পড়লে কি হবে না, যদি ওই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের মানুষের স্কিনে এসে পড়ে, গায়ে এসে পড়ে, তাহলে স্কিন ক্যান্সার দেখা দিতে পারে। কি দেখা দিতে পারে? তাহলে 1 নম্বর হচ্ছে স্কিন ক্যান্সার, ঠিক আছে, দেখা দেবে, অর্থাৎ আমাদের চর্মরোগ দেখা দেবে, ঘা হয়ে যাবে। এই অতিবেগুনি রশ্মিটা যদি আমাদের সুমেরু এবং কুমেরু মহাকাশে গিয়ে পৌঁছায়, তাহলে এত শক্তি প্রচুর, তাহলে এই বরফকে কি করবে? গলিয়ে দেবে। বরফ যদি গলাতে শুরু করে, তাহলে পৃথিবীর জলতল, অর্থাৎ পৃথিবীর যে জলতলটা সেটা কি হবে? জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। আর উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে ভারত দেখো 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা, তাই না? ভারত হচ্ছে একটা উপমহাদেশ, কারণ তার 3 দিকটাই জলতল দিয়ে ঘেরা থাকে। তাহলে এই ভারতের এই যে নকশাটা দেখতে পাচ্ছ, এখন যদি জলতলগুলো উপরে উঠে, তাহলে কি হবে? এই দিকগুলো সব ডুবে যাবে। আর আমাদের পশ্চিম বাংলার একদম পাশেই দেখো বঙ্গোপসাগর রয়েছে, তাই না? তাহলে পশ্চিমবঙ্গ সাথে সাথে ডুববে, বাংলাদেশ তো কবে ডুবে যাবে, আর মালদ্বীপ প্রথমে ডুববে সবার, তাই না? আচ্ছা, তাহলে জলতলের যদি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে তার সাথে সাথে কি ঘটনা ঘটবে? অনেক দেশ জলের তলায় তলিয়ে যাবে, তলিয়ে যাবে। এছাড়াও দেখো, আমরা বলতে পারি যেহেতু অতিবেগুনি রশ্মি এসে পড়ছে, তাহলে পৃথিবীর টেম্পারেচার, তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে বনভূমিতে দাবানল দেখা দেবে, তাহলে বনভূমিতে দাবানল দেখা দিতে পারে, ঠিক আছে? এছাড়াও রয়েছে না, ধরো এই সদ্য আমের সিজন শেষ হলো, তো ধরো আমের মুকুল তৈরি হয়েছিল 2 মাস আগেকার গল্প। তো আমের মুকুল যখন তৈরি হয়েছে, বা লিচু বা কোনো ফলমূলের যখন মূল তৈরি হয়েছে, তো সেই মুহূর্তে ওই মুকুলের উপর যদি অতিবেগুনি রশ্মি এসে পড়ে, তাহলে মুকুলের অবস্থা কি হয়ে যাবে? পুড়ে যাবে না? তাহলে মুকুলটা পুড়ে যাবে, তাহলে তো আমার খেতেই পাবো না। অর্থাৎ যে কোনো শস্য দানায় যখন সে কচি অবস্থায় থাকে, তখন যদি অতিবেগুনি রশ্মি এসে পড়ে, সেই শস্য দানাটা মারা যাবে, অর্থাৎ আমরা খেতে পাবো না। এবং আমরা বলতে পারি মাটি অনুর্বর হয়ে যাবে, তাই তো? তাহলে 6 নম্বর আমরা বলতে পারি যে মাটিতে গিয়ে পড়লে, যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে? মাটির উর্বর শক্তি হারাবে। তাহলে এই টোটাল 6টা থাকলো, যে কোনো দুটো তোমরা মুখস্থ করে রাখবে পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ওজন স্তর সংক্রান্ত বিভিন্ন আলোচনা, যেগুলো সব কমপ্লিট করলাম আমরা। এবং এই ক্লাস থেকে লিখে নিতে পারো
2 থেকে 3 নম্বর মাধ্যমিকে আসছে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর প্রত্যেক দিনের পড়া কিন্তু তোমরা প্রত্যেকদিন করে নেবে, তাতে দেখবে ফিজিক্সটা অনেক সহজ হয়ে যাচ্ছে। যদি মাথার মধ্যে বোঝা চাপিয়ে রাখো তাহলে ভাই একটু কষ্ট হবে। ঠিক আছে, তো যেটুকু আস্তে আস্তে করানো হচ্ছে এবং তোমরা এটাকে প্রত্যেক দিনের পড়া প্রতিদিন মুখস্থ করে ফেলো, দেখবে খুব ইজিলি আর কি নাম্বারটা পেয়ে যাচ্ছ, অতটাও নিজেদেরকে চাপ অনুভূত করতে পারবে না। তো যাই হোক, তো তোমাদের বন্ধুদের মাঝে একটু ভিডিও শেয়ার করে দেবে, যাতে তাদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছায় এবং তারা উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিওগুলো ঠিক এইভাবেই খুব তাড়াতাড়ি যাতে পেয়ে যাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।